হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 চাইল্ড স্টাডি বা CC01 নিয়ে আলোচনা করব। এখানে আমরা চ্যাপ্টার 4 শুরু করেছিলাম, আত্মবিকাশ ও নৈতিক বিকাশ, সেলফ অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট, যার আমরা প্রথম পর্ব এর আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি। আজকে আমরা 2 নম্বর পর্বটি নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 2 ও 7 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। আজকে আমরা চাইল্ড স্টাডির 4 নম্বর চ্যাপ্টারের 2 নম্বর পর্ব আলোচনা করতে চলেছি। ইতিমধ্যে তোমাদের প্রথম থেকে 4 নম্বর চ্যাপ্টারগুলি বিভিন্ন পর্ব ভাগ করে 10টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আলোচনা করা আছে, আমাদের চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে কোশ্চেনগুলি দেখে নেবে। প্রথম প্রশ্ন রয়েছে, আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল বা সেলফ রেগুলেশন কাকে বলে? উত্তর হচ্ছে, সমাজের সঙ্গে সুষ্ঠু অভিযোজন ও বাহ্যিক চাহিদা ও ব্যক্তিগত ইচ্ছায় আবেগ এবং আচরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে আত্মনিয়ন্ত্রণ বলা হয়। মনস্তত্ত্বে একে অনেক সময় সেলফ রেগুলেশনও বলা হয়ে থাকে। লক্ষ্য অর্জন এবং লক্ষ্য অর্জনের বাধাসমূহকে অতিক্রম করার জন্য আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য। অনেক সময় আমাদের কী হয়, যখন আমরা কোনো একটি বিষয়ে এগিয়ে চলেছি বা আমাদের সামনে জীবনে যখন কোনো সমস্যা এসে উপস্থিত হয়, সেই সমস্যাকে অতিক্রম করার জন্য আমাদের নিজেদের মধ্যে নানা রকম আবেগ, অনুভূতি, অস্থিরতা চলে আসে এবং আমাদের জীবনের লক্ষ্যকে পূরণের জন্য আমাদের অনেক সময় আমরা অধৈর্য হয়ে পড়ি। এই সমস্ত বিষয়গুলো আমাদের মনের অভিব্যক্তি, এগুলোকে কন্ট্রোল করা আমাদের নিজেদের দায়িত্ব। এই বিষয়টিকেই আমরা সেলফ কন্ট্রোল বা সেলফ রেগুলেশন বলছি। এরপর 2 নম্বর প্রশ্ন, সক্রিয় আচরণ বলতে কী বোঝায়? সক্রিয় অনুবর্তন হলো স্কিমারিয়ান অনুবর্তন, যা ঘটানো হয় শক্তিদায়ক উদ্দীপক বা রিএনফোর্সমেন্টের সাহায্যে। বাঞ্ছিত প্রতিক্রিয়াকে শক্তিশালী করা বা শাস্তির সাহায্যে দুর্বল করার উদ্দেশ্যে কোন আচরণ শক্তিশালী হবে বা দুর্বল হবে তা নির্ভর করে আচরণ বা প্রতিক্রিয়ার ফলের দ্বারা। কোনো আচরণকে যদি তার ফলের দ্বারা পরিবর্তন করা হয় তাকে সক্রিয় আচরণ বলা হয়। যদি আমরা ধরি, কখনো আমাদের সামনে কোনো একটি মোমবাতি জ্বলছে এবং কোনো শিশু সেই মোমবাতিটিকে ধরার চেষ্টা করছে, এতে যখন দেখবে সেই মোমবাতির আগুনের দ্বারা তার হাতে ছ্যাঁকা লাগছে, তখন সে দ্বিতীয়বার এই আগুন ধরার চেষ্টাও করবে না। এটি হচ্ছে এক ধরনের এনফোর্সমেন্ট। এখান থেকে সে কিছু শিখেছে। আবার এরকমও হতে পারে যে যখন কিছু একটা ঘটনা ঘটেছে এবং কোনো একটা বিষয়ে শিশু কিছু খারাপ মন্তব্য করেছে, তার পরিবারের লোকেরা তাকে শাস্তি দিয়েছে, এই শাস্তি পাওয়ার ভয়ে সে পরবর্তীকালে সে কাজটি আর করবে না। এটা হচ্ছে এক ধরনের রিইনফোর্সমেন্ট। আবার যখন কোনো একটি ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করা হবে বা তাকে প্রশংসা করা হবে, তখন আরও ভালো করার চেষ্টা করবে। এটাই হচ্ছে আমাদের সক্রিয় আচরণ। স্বশাস্তি বলতে কী বোঝায়? স্বশাস্তি বলতে বোঝায় প্রতিক্রিয়ার সঙ্গে শাস্তির সম্পর্ক সৃষ্টি করা। প্রাচীনকালে বা বর্তমানেও কোনো শ্বাসরোধীদের মধ্যে এই ধরনের আচরণ দেখা যায় যে তারা নিজেকে কষ্ট দিয়ে নিজের কোনো একটি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোলের মাধ্যমে সচেতনভাবে পরোক্ষভাবে সঠিক বা পরিকল্পিত পাপের প্রায়শ্চিত্ত করে বলে মনে করেন। এই ঘটনাটিকে স্বশাস্তি বলা হয়। আমরা দেখবে যখন কোনো একটি বিষয়ে আমাদের মনের মধ্যে অনুশোচনা জাগ্রত হয় বা পাপ বোধ জাগ্রত হয়, তখন আমরা সেই অনুশোচনা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করি এবং নিজেরাই কোনো একটা বিষয় শাস্তি দিয়ে দিই যে আমরা এই কাজটা আর করবো না বা এই ধরনের আচরণ আমরা করবো না। আমরা এরকমভাবে একটা কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাব, যার মাধ্যমে আমাদের জীবন থেকে এই পাপ বোধটা চলে যেতে পারে। এটাই হচ্ছে আমাদের স্বশাস্তি। এর পরের প্রশ্ন, নৈতিকতা বা নীতিবোধ বলতে কী বোঝো? ব্যক্তি ও সমাজের কল্যাণের উদ্দেশ্যে কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত আচরণগুলি অনুসরণ করাই হলো নীতিবোধের পরিচয়। নৈতিকতা হলো ব্যক্তি জীবনের অর্জিত বৈশিষ্ট্য, যা শিক্ষার দ্বারা এর বিকাশ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। নীতিবোধ কি? আমরা যে জিনিসটা ভালো খারাপের বোধ ক্ষমতা তৈরি হওয়া, যে এই জিনিসটা আমার করলে ভালো হবে, এই জিনিসটা করলে খারাপ হবে, এটা ন্যায়, এটা অন্যায়, এই ধারণাগুলো যখন আমাদের মধ্যে জাগ্রত হবে সেটাকেই আমরা নীতিবোধ বলে থাকি। এবং এই নৈতিকতা আমাদের জীবনের অর্জিত বৈশিষ্ট্য, গুণ বলা যেতে পারে, এবং শিক্ষার দ্বারা এই নৈতিকতার সৃষ্টি হয়। এরপরে হচ্ছে 15 নম্বর প্রশ্ন, কোহেলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কয়টি প্রধান উপাদান আছে ও কী কী? কোহেলবার্গের মত অনুযায়ী নৈতিক বিকাশের 3টি প্রধান উপাদান আছে। এগুলি হলো জ্ঞানমূলক বিকাশ, 2 জ্ঞানমূলক দ্বন্দ্ব, 3 ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। এই 3টি উপাদান পরস্পর নির্ভরশীল এবং মিথস্ক্রিয়া সাপেক্ষ। জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক দ্বন্দ্বের কারণ হয়, আর এই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য ব্যক্তির ভূমিকা গ্রহণের প্রয়োজন। এই 3টি উপাদানের মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্বই নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক। জ্ঞানের বিকাশ ঘটলে আমাদের মধ্যে ভুল ঠিক করার একটা দ্বন্দ্ব তৈরি হয়, কনফ্লিক্ট তৈরি হয়। এই কনফ্লিক্ট থেকে মুক্ত করার জন্য আমরা নিজেরা ভূমিকা গ্রহণ করে বিষয়টা নিয়ে বিচার বিশ্লেষণ করি। এর ফলে আমাদের নৈতিকতা তৈরি হয় যে হ্যাঁ, এটা কোনটা সঠিক কোনটা বেঠিক, এই ধারণাটা গঠন হয়, যার জন্য আমাদের জ্ঞানমূলক দ্বন্দ্ব খুব গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে। আজকে 16 নম্বর প্রশ্ন, কোহেলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি কী কী? কোহেলবার্গের নৈতিক বিকাশের 3টি পর্যায় উল্লেখ করেছেন। 1
প্রাক প্রথাগত পর্যায় 4 থেকে 10 বছর, 2 প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ 10 থেকে 13 বছর, উত্তর প্রথাগত পর্যায় পোস্ট কনভেনশনাল স্টেজ 13 বছর এবং তার বেশি। এরপর আমাদের 17 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে নৈতিক বিকাশের তাৎপর্য উল্লেখ করো। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো নৈতিক বিকাশ। পোহেলবার্গ শিক্ষার ক্ষেত্রে নৈতিক বিকাশের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং নৈতিক বিকাশের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক হিসাবে নৈতিক দ্বন্দ্বকে তিনি উল্লেখ করেছেন। তাই শিক্ষক শ্রেণীকক্ষে অধিক সম্ভব নৈতিক দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে ধরবেন। এই প্রসঙ্গে শিক্ষকদের বিশেষ করণীয় পদক্ষেপগুলি এখানে আলোচনা করছি। এখানে কি হচ্ছে, নৈতিক বিকাশ তখনই আমাদের কাছে গড়ে উঠবে যখন আমাদের সামনে সেই রকম কোনো দ্বন্দ্ব আবিষ্কৃত হবে। ভুল ঠিক করার, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তখন আমাদের গড়ে উঠবে যখন আমাদের চোখের সামনে ভুল ঠিকের পরিস্থিতির উদ্ভব ঘটবে। তখনই আমরা বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা সঠিক জিনিসটা শিখব। এই জন্য শিক্ষকের কিছু করণীয় আছে, দায়িত্ব শ্রেণীকক্ষে। 1, শ্রেণীকক্ষের পরিবেশ এমন হবে যেখানে শিক্ষার্থীদের নৈতিক দ্বন্দ্বের উপর খোলাখুলি আলোচনা করতে পারে, যাতে পারস্পরিক আলোচনা ও বিশ্বাসের বিনিময়ের মধ্যে দিয়ে নৈতিক দ্বন্দ্বের অবসান ঘটে। সেদিকে শিক্ষককে বিশেষ খেয়াল রাখতে হবে। এমন পরিবেশ রাখতে হবে যেখানে এই যে নীতিবোধের ভুল ঠিকের দ্বন্দ্বটি তারা আলোচনা করতে পারে এবং যেহেতু প্রত্যেকটা ব্যক্তি একজন অপরজনের থেকে পৃথক এবং প্রত্যেকে আলাদা এবং ইউনিক, কেউ কারোর সাথে কোনো মিল খুঁজে পাবে না, কিন্তু তাদের মধ্যে এই আলোচনার মাধ্যমে প্রত্যেকের চিন্তাধারার সেই যে উৎকৃষ্ট মনোভাব এবং সেই যে নতুনত্ব, সেগুলো তারা আদান প্রদানের মধ্যে দিয়ে নিজেদেরকে আরও উন্নত করার সুযোগ পাবে। এই দিকে শিক্ষককে খেয়াল রাখতে হবে। 2, শিক্ষার্থীদের প্রতি আস্থা ও তাদের মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। 3, শিক্ষার্থীদের মনোভাব সম্পর্কে শিক্ষককে অনুভূতিশীল হতে হবে। নৈতিক দ্বন্দ্বের উপর আলোচনায় যদি শিক্ষার্থী মানসিকভাবে আহত হয় তাহলে তাকে আলাদা করে ডেকে সেই বিষয়ে আলোচনা করতে হবে এবং পরামর্শ দিতে হবে। যদি কখনো কোনো একটি আলোচনা হয় শ্রেণীকক্ষের মধ্যে এবং সেখানে কেউ কাউকে কিছু একটা বলে আহত করেছে, মানসিকভাবে সে বিপর্যস্ত হয়েছে, তখন সেই শিক্ষার্থীকে তোমাকে যেমন আলাদা করে দেখে বিষয়টিকে কীভাবে সামলাতে হবে সেদিকে পরামর্শ দিতে হবে, সেই সাথে বিষয়টির গভীরতা নিয়ে আলোচনা করে দেখতে হবে এবং অবশ্যই এমন পরিস্থিতি কোনোভাবে ঘটতে দেওয়া যাবে না। তার জন্য শ্রেণীকক্ষের সকলের মধ্যে যাতে গণতান্ত্রিক, সহানুভূতিশীল এবং পরস্পরের প্রতি সহযোগিতার মনোভাব গড়ে ওঠে এমন নৈতিকতার বিকাশের পরিবেশ সৃষ্টি করতে হবে শিক্ষককে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সকল শিক্ষার্থীরা যাতে তাদের নিজেদের বক্তব্য ব্যক্ত করতে পারে সেই বিষয়ে তাদের উৎসাহিত করতে হবে। এই ছিল আমাদের আজকের মোট 17টা প্রশ্ন। আমরা এই 17টা প্রশ্ন এখানে আলোচনা করলাম। এর পরের দিন আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন আছে, সেই 2টি প্রশ্নকে আমরা 16 অথবা 7 জন্য উল্লেখ করে দেবো।